আরে চলো চলো তাড়াতাড়ি চলো। মা তোমার জন্য এবার ব্যাঙ্গালোর সিল্ক পাক্কা। থাক থাক। আরে মা তুমি আবার শুরু করলে। মা মাসে আমি 4 বার ট্যুরে যাই আর প্রতিবার তুমি। আরে ওর তো এটাই অভ্যেস, চোখে জলের ট্যাঙ্ক আছে ওর। তুই চলে আয়। বাই বাই। মৃত্যু জীবনের একটা অনিবার্য সত্য, কিন্তু আনন্যাচারাল ডেথ, অকাল মৃত্যু জীবনের উদ্দেশ্যকেই মিথ্যে করে দেয়। পরিবার আর সমাজকে দুঃখ, ব্যথা আর ভয়ের এমন অতলে তলিয়ে দেয় যেখান থেকে বেরিয়ে আসতে হয়তো অনেক বছর লেগে যায়। মুম্বাই শহরের মীরা রোডে 2014 জুলাই থেকে ঘটনার এমন পরম্পরা চলছিল যেখানে জীবন তাসের ঘরে পরিণত হয়ে গিয়েছিল আর টুকরো টুকরো হয়ে গেল। এই বাজিটাও আমার। আরে হাট। কি রে, কি খেয়েছিস আজকে তুই? সালা একটার পর একটা বাজি হারছি। কোনো চালাকি করছিস না তো আমার সাথে? আরে দেখ, আমার মনে হচ্ছে তুই চালাকি করছিস। তুই জানিস না তুই কার সঙ্গে খেলছিস? মেওয়া নাম আমার, মেওয়া। আমি কেন চালাকি করব? খেলছি, দেখতে পাচ্ছিস না? ওখানে কি আছে? দেখা, আমাকে দেখা। ছাড় দেখি। আমার সঙ্গে চালাকি করছিলি তুই? টাকা বার কর, আমার টাকা বার কর। আমার সঙ্গে চালাকি করছিলি তুই? দেড় ফুটিয়া, তোর মাকে জিজ্ঞেস করে তারপর মারবো তোকে। তুই আমার সঙ্গে চালাকি করছিস? হ্যাঁ, মায়ের নাম নিবি না? মা আছে নাকি তোর? হ্যাঁ, ভাগাড়ের শালা নোংরা কোথাকার। তুই হলি ভাগাড়ের নোংরা, বুঝলি? আমাকে মারবি? তোর এত বড় সাহস, তুই আমাকে মেরেছিস? আমাকে তুই মারবি? তুই আমাকে মারবি? হ্যাঁ, আমার গায়ে হাত তুলবি তুই? হ্যাঁ, আমার গায়ে। পবন, পবন আমার কথাটা শোন। আজকে আবার ঝগড়া করেছিস না? তুই আমার কথার উত্তর দে। এখানে লাগলো কি করে? তুই উত্তর দিবি কিনা আমার কথার? পবন, আমি তোকে কিছু জিজ্ঞেস করছি। আরে শয়তান ছেলে, তোর জন্য বাঁচতে পারবো কিনা শান্তিতে? কখনো মারপিট, কখনো তাস খেলা, এছাড়া ভালো কিছু করিস তুই? তোর মা সবার বাড়ি বাড়ি কাজ করে 2 টাকা কামাই করে, আর তুই কি করছিস? মা ব্যথা করছে। ব্যথা করছে? আমি কিচ্ছু করিনি। মেবা আমার সাথে চিটিং করেছে আর মেবা আমাকে থাপ্পড়ও মেরেছে। তুই না উল্টোপাল্টা কথা বলা বন্ধ কর। হ্যাঁ, আমি সব জানি যে তুই কি করিস। ভগবান, আমার কাছে যদি টাকা থাকতো তো আমি তোকে কোনো ভালো স্কুলে দিতাম আর এই বস্তি থেকে অনেক দূরে নিয়ে যেতাম। ব্যথা করছে মা, মা ব্যথা করছে। মা তুমি চিন্তা করো না, আমি বড় হয়ে অনেক টাকা রোজগার করব। আমাদের কাছে বড় গাড়ি থাকবে, বাড়ি হবে, অনেক টাকা হবে। তুমি চিন্তা করো না। চুপ, উল্টোপাল্টা কথা বলিস না তুই। ব্যথা করছে। চল, আমার টাকা বার কর, চল। আরে বললাম তো কয়েকদিনের মধ্যে পড়া দিয়ে দেবো। আরে যখনই দেখায় তখনই বলিস দেবো দেবো দেবো। কবে দিবি তুই? 2 দিন সময় দাও আমাকে, আমি সব পকা দিয়ে ফেলবো। আবে টাইমই তো নেই আমার কাছে, বুঝলি? এখন দেখ তোর সময় শেষ হয়ে গেছে। হ্যাঁ, বুঝলি? নে ঢোকা এবার। আরে কোথায় পালাচ্ছিস? আবে তুই আমার এই পালা চাওয়া এখান থেকে কেউ দেখে নিতে পারে। আবে ও পবন দেখে নিয়েছে আমাদেরকে। এনে ধর ওকে, ধর ধর তাড়াতাড়ি। আবে দাঁড়া দাঁড়া। আরে কে আসছে? আরে পবন, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে আমায় বল। কি হয়েছে? মা ওরা সবাই আমাকে মেরে ফেলবে। কে মেরে ফেলবে?
পবন কি হয়েছে আমায় পরিষ্কার করে বলবি? কি করে এলি তুই? আমি কিচ্ছু করিনি, তোমার দিব্যি মা। ওরা একটা মানুষকে খুনও করে দিয়েছে। সত্যি মা, ওরা আমাকেও মেরে দেবে। আরে কে কাকে মেরে ফেলবে? মেবা আর ওর বন্ধুরা আমাকে মেরে দেবে। শালা কুকুরের বাচ্চা, বাইরে বেরো। এ খোল রে। দরজা খোল, বাইরে বেরো শালা কুকুরের বাচ্চা। তুই এদিকে লুকিয়ে যা। খোল। এ খোল। কে? তোর ছেলে কোথায় আছে? ও এখানে। আরে সর। কেউ নেই এখানে। বল কোথায় আছে তোর ছেলে? কেউ নেই, আমি তো তাড়াতাড়ি বলছি। বল। বলবি না তুই? আমি নিজেই দেখে নিচ্ছি। আমি তো বলছি ও আসেনি এখানে, দিব্যি করে বলছি। চুপ করে থাক, আমাকে দেখতে দে। তোর ছেলে কোথায় আছে? কোথায় আছে তোর ছেলে? আমার মাথায় কিন্তু রক্ত ছড়ে আছে। আমি তো বলছি ও আসেনি এখানে। ও যদি আসে ওকে বলবি যা দেখেছে, যা শুনেছে। যদি কারো কাছে মুখ খোলে না, তেল বার করে নেব ওর, আর তোর হাতে ওর কাটা মুন্ডু রেখে যাব আমি। বুঝতে পেরেছিস? কাউকে কিচ্ছু বলবি না, আর ওকেও বলতে দিবি না। বোঝা ওকে যেন কিচ্ছু না বলে। তুই একবার ওকে ভালো করে বোঝা। দাদা কিন্তু দিতে পারে, কথাটা বলতে আসবে না, বুঝে যাও। পবন, মা ওরা সবাই আমাকে মেরে ফেলবে মা। না পবন, আমি তোর কোনো ক্ষতি হতে দেব না, কোনো ক্ষতি হতে দেব না। মা মা আপনি এই লাশ কখন দেখেছেন? সকালবেলা কাজে বেরোচ্ছিলাম, তখন দেখলাম লাশটা এখানে পড়ে আছে। স্যার, আমি জানি এটা কে করেছে। কে? মেওয়া আর ওর বন্ধুরা মিলে করেছে। না সাহেব, ওকে ছেড়ে দিন, ও কিচ্ছু করেনি সাহেব। ও খারাপ ছেলেদের পাল্লায় পড়েছে সাহেব, ওকে ছেড়ে দিন সাহেব। না স্যার, ও কিছু না স্যার, করেনি। আমার ছেলে কিছু করেনি স্যার। তুই খবর দিয়েছিস না পুলিশকে? আমার একটা কথা একবার শুনুন স্যার। সাহেব, সাহেব, সব লাগিয়ে ওকে ফেলে তোলো। সাহেব, ও কিছু মা, করেনি, ওঠ, ওঠ, সাহেব। ওঠ। শুনুন সাহেব, আমার ওকে কথা, ছেড়ে স্যার। দিন, ওঠ, ওঠ। কিছু করেনি, সাহেব, আমার ছেলেকে ছেড়ে দিন সাহেব। ওঠ, ওঠ। দে চল, স্টার্ট করো। কোথায় চলে গেল পবন? পবন দাদা, পবনকে দেখেছেন আপনি? না, পবন শোন, পবনকে দেখেছিস তুই? আমি তো দেখিনি ওকে। পবন দাদা, 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 আপনি পবনকে দেখেছেন? পবন দাদা, পবনকে দেখেছেন? আমি সকাল থেকে ওকে খুঁজছি, কোথাও পাচ্ছি না। ওর সঙ্গে কারো ঝগড়া হয়নি তো? যা দেখেছে, যা শুনেছে, যদি কাউকে বলেছে না, তেল বার করে নেব ওর, আর তোর হাতে ওর কাটা মুন্ডু রেখে যাব আমি। একটা কাজ কর, আমি তো বলছি তুই পুলিশে গিয়ে খবর দে। তাহলে তোমার ছেলেই মেওয়াকে এবং অন্য সবাইকে চাকু মারতে দেখেছে? হ্যাঁ সাহেব। তারপর? সাহেব, মেভা বাড়িতে এসে হুমকি দিল যদি পবন বাইরে কাউকে কিছু বলে তাহলে ও পবনের প্রাণ নিয়ে নেবে, ওর মাথা কেটে আমার। কিন্তু সাহেব, পবন কাউকে কিচ্ছু বলেনি সাহেব। এই মেওয়া আর ওর সাথীরা তো জেলে বন্দি রয়েছে। ইয়েস স্যার। ওদের মধ্যে এটা কেউ করতে পারে না। হতে পারে কাজটা কোনো জরিদার করেছে। আমি জিজ্ঞাসাবাদ করছি। বাচ্চার কোনো ফটো, মানে কোনো ছবি? ছবি তো নেই, কিন্তু ও খুব ছোট সাহেব, এই এতটা। হালকা গোলাপি রঙের জামা পরেছিল, খুব কথা বলে সাহেব। ও খুব সরল, একদম বোকা সাহেব। আমার ছেলে আমি যদি পেয়ে যাই সাহেব, ওকে কোথাও যেতে দেব না। আমি কোথাও যেতে দেব না। বাচ্চাটার ডিটেল নিয়ে আশেপাশের সমস্ত থানা দিয়ে দাও। ওকে স্যার। সাহেব, আমার ছেলেকে আমি পেয়ে যাবো তো সাহেব? পাওয়া যাবে, আমরা চেষ্টা করছি। মীরা রোডের গোটা এলাকা পবন খুব ভালোভাবে চিনত। এমনিতে সে খুব স্মার্ট আর বুদ্ধিমান বাচ্চা ছিল, কিন্তু এইভাবে তার ওই এলাকা থেকে হঠাৎ গায়েব হয়ে যাওয়া কোনো ভয়ঙ্কর অঘটনের দিকে ইশারা করছিল। আমাদের দেশের নিখোঁজ বাচ্চারা সাধারণত যৌনকর্মী, শিশু শ্রমিক বা ভিক্ষাবৃত্তির কাজে ব্যবহৃত হয়, আর কখনো কখনো তো এমনও ঘটে থাকে যে আমাদের অন্তরাত্মাও কেঁপে ওঠে।
সরে যান, আপনারা সরে দাঁড়ান। সরে যান, পেছনে যাও, পেছনে যাও, সরে যান। পেছনে যাও, এখানে থাকবেন জায়গা না, দাও। আপনারা সরে দাঁড়ান। পেছনে সরো, পেছনে সরো। ও আমার পবন নয় সাহেব। স্যার, বাচ্চার পোস্টমর্টম রিপোর্ট, মৃত্যু বিষের জন্য হয়েছে। আর বিষটা ওই কেকে ছিল যেটা বাচ্চাটার হাতে ছিল। হ্যাঁ স্যার। এই রাস্তাটা মীরা রোডের ইন্ডাস্ট্রিয়াল এলাকা দিয়ে যায়, যার ধারে বাচ্চাটার লাশ পাওয়া গেছে। দেশমুখ, খুব ভালো করে দেখো, এই রাস্তাটার পাশে অনেকগুলো ফ্যাক্টরি রয়েছে, যার মধ্যে অনেক ফ্যাক্টরিতে সিসিটিভি ক্যামেরাও লাগানো রয়েছে। হ্যাঁ স্যার। বাচ্চা এই রাস্তাটা দিয়ে দূর থেকে হেঁটে এলো। এই দেখো, একটা সোজা রাস্তা, এই প্রায় 3-4 কিলোমিটার লম্বা হবে। হতে পারে এইসব ফ্যাক্টরির কোনো একটা সিসিটিভি ক্যামেরাতে এই বাচ্চাটার কোনো ছবি ধরা পড়েছে। আমি এখনই খোঁজ করছি স্যার। স্যার, আপনার অনুমান একদম ঠিক ছিল। বাচ্চা মীরা রোডের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া রোড দিয়েই কোথাও যাচ্ছিল। আর ওই রোডেরই মোটামুটি 2 কিলোমিটার আগে একটা ফ্যাক্টরি আছে, আর এই ফুটেজ ওই ফ্যাক্টরির বাইরে থাকা ক্যামেরার। এটা তো সেই বাচ্চাটা। হ্যাঁ স্যার, এই ফুটেজটা লাশ পাওয়ার 40 মিনিট আগের স্যার। আর স্যার এই দেখুন, এই ট্যাক্সির নাম্বারটাও বোঝা যাচ্ছে। গুড লাক দেশমুখ, এই মহিলার ছবি আশেপাশের সমস্ত থানা দিয়ে দাও। আর এই ট্যাক্সিটাকে খোঁজো, এর নাম্বার MH04BSK8335। এই নাম্বারটা খুব পরিষ্কার রয়েছে। স্যার, ট্যাক্সির নাম্বার নিয়ে আমাদের দুটো টিম অলরেডি বেরিয়ে গেছে, আর বাকি এই মহিলাকে তো আমিই খুঁজে বের করব। জানিয়েছি হ্যাঁ, স্যার। ঠিকই। দেখি দেখি, সরে যান, সরুন সরে যান। সরুন। এটা তো সেই মেয়েটা যাকে আমরা সিসিটিভি ফুটেজে দেখলাম। হ্যাঁ স্যার। একেও মনে হয় গলা টিপে মারা হয়েছে। এর কাছ থেকে কোনো জিনিস পাওয়া গেছে, মানে পার্টস বা অন্য কিছু? না স্যার, কিছুই পাওয়া যায়নি। বাচ্চাটার লাশ ফ্যাক্টরি থেকে 4 কিলোমিটার আগে, আর এই মেয়েটির লাশ এখানে। বাচ্চাটাকে বিষ দিয়ে মারা হয়েছিল, আর এই মেয়েটিকে এই গলা টিপে। স্যার, কিছুটা ঘেঁটে যাওয়া মামলা মনে হচ্ছে। বডিটাকে পোস্টমর্টমে নিয়ে যাও। ওকে স্যার। আপনি চিন্তা করবেন না, খোঁজ চলছে তো। সাহেব সাহেব, আমার ছেলেটার কোনো খবর সাহেব? এখনো পর্যন্ত না, কিন্তু আমরা খোঁজ নিচ্ছি। কোন রকম খবর পেলেই আপনাকে বলে দেবো। আপনি পেয়ে যাবেন সাহেব, আমার মন বলছে আমার পবনকে আপনি পেয়ে যাবেন। আমার উপর একটু রেগে আছে সাহেব, আমি ওকে মারতাম, বকতাম, গালাগালি করতাম, এই জন্য একটু রেগে গিয়ে পালিয়ে গেছে সাহেব। কিন্তু আমি আমার ছেলেকে খুব ভালোবাসি, এই পৃথিবীতে ও ছাড়া আমার আর কেউ নেই সাহেব, কেউ নেই। এখন তুমি বাড়ি যাও, আমি খবর পাওয়া মাত্রই তোমাকে বলবো। স্যার, স্যার ওই ট্যাক্সির নাম্বার জালি ছিল। আমি আরটিও সব রেকর্ড চেক করেছি, এরকম নাম্বারই নেই। সমস্ত লোকাল ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে পার্সোনালি চেক করো, আর সমস্ত ট্যাক্সি ড্রাইভারকে ওই বাচ্চাটা আর মেয়েটার ছবি দেখাও। হতে পারে ওদের মধ্যে কেউ ট্যাক্সিতে যেতে দেখেছে। ওকে স্যার। আর হ্যাঁ, আশেপাশের সমস্ত থানায় গিয়ে খবর নাও যে লাস্ট 10 দিনের মধ্যে কারো নিখোঁজ হয়ে যাওয়ার খবর নেই তো, মানে কোনো বাচ্চা নয়তো স্যার কোনো মহিলার। রাইট স্যার। আপনার থানায় এই বাচ্চাকে নিয়ে কোনো কমপ্লেন এসেছে কি? না, নেই। স্যার, ওই মেয়েটিকে প্রথমে ধর্ষণ করা হয়, তারপর খুব নির্দয়ভাবে ওকে গলা টিপে খুন করা হয়। আর স্যার, আমরা বাচ্চার সম্বন্ধে একটা খবরও পেয়েছি। বাচ্চাটা ভাসাই রোডের একটা ফুটপাতে থাকতো। আর ওর জামা কাপড়? কাপড় তো বেশ ভালোই পড়েছিল, কিন্তু ও কাগজ কুড়নে ছিল। বড় অদ্ভুত ব্যাপার দেশমুখ। একটি মেয়ে আর একটা বাচ্চা যাকে বিষ দিয়ে মারা হয়েছে, আর তারপর ওই মেয়েটির লাশ গলা টিপে খুন করা হয়েছে। একটা প্যাটার্ন বলে মনে হচ্ছে, কিন্তু কিছু অজানা, কিছু ব্যাপার মিসিং রয়েছে। হ্যালো, কি কি হলো স্যার? নায়গা পুলিশ স্টেশন থেকে ইন্সপেক্টর ষাটের ফোন ছিল, বলছিল কাছাকাছি কোথাও যেন একটা মেয়ের লাশ পাওয়া গেছে। চেহারাটা চেনার জন্য কোনো কিছুই নাকি বাকি নেই।
এই গলার চিহ্নটা? গলা টিপে মারা হয়েছে। মনে হচ্ছে মেয়েটির সাথে জবরদস্তি করা হয়েছিল। স্যার, হ্যাঁ স্যার, আমাদের পুলিশ স্টেশনে এক বয়স্ক দম্পতি এসেছেন, ওনার মেয়ে হারিয়ে গেছে। যাদবকে বলো মর্গে নিয়ে যেতে। ওকে স্যার। এসব কি হচ্ছিল মুম্বাই শহরে? একটার পর একটা পুলিশ ধর্ষিত মেয়েদের খুঁজে পাচ্ছিল, আর তার কিছুটা দূরেই একটা করে বাচ্চার লাশ পাওয়া যাচ্ছে। এটা যেন একটা প্যাটার্ন হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু কে করছিল এসব, আর কেন? আমাদের মেয়ে নয়, কেন তুমি কান্নাকাটি করছো? আমাদের মেয়ের কিচ্ছু হতে পারে না। হ্যাঁ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল আমার মেয়ে স্যার। ও অফিসে কি করে যেত? অ্যাপয়েন্টমেন্টের গেট থেকে অটো নিত, সিকিউরিটি ওকে দেখেছে। স্যার, উনি রোজ সকালে গেটের থেকে অটো ধরতেন, কিন্তু সেই দিন ট্যাক্সি করে গেছিলেন। আমি এই কথাটা ওনার মা বাবাকেও বলি। ট্যাক্সি? হ্যাঁ স্যার, ওই দিন গেটে একটা বাচ্চা। আরে কাঁদছো কেন? হ্যাঁ, কোথায় থাকো? পুরমনগর। ড্রাইভারের সাথে কি কথা বলছিল মেয়েটি? স্যার, ওরা অনেক দূরে দাঁড়িয়ে ছিল, তাই আমি শুনতে পাইনি। গাড়ির নাম্বারটা মনে আছে? যাও। ট্যাক্সি, বাচ্চা আর ওই মেয়েটি, অনেকটা তো আগের কেসটার মতো। হ্যাঁ স্যার, কিন্তু ওখানে তো বাচ্চাটাও। স্যার, সৃষ্টি কমপ্লেক্সের পাশে একটা লাশ পাওয়া গেছে। লাশটা ওই 7-8 বছরের একটা বাচ্চা। সিকিউরিটি গার্ডকে গাড়িতে বসাও। ইয়েস স্যার। চলো। ট্যাক্সি, বাচ্চা আর ওই মেয়েটি, অনেকটা তো আগের কেসটার মতো। হ্যাঁ স্যার, কিন্তু ওখানে তো বাচ্চাটাও। স্যার, সৃষ্টি কমপ্লেক্সের পাশে একটা লাশ পাওয়া গেছে। লাশটা ওই 7-8 বছরের একটা বাচ্চা। সিকিউরিটি গার্ডকে গাড়িতে বসাও। ইয়েস স্যার। চলো। হ্যাঁ স্যার। স্যার, এটা তো সেই বাচ্চাটাই যে কাল ম্যাডামের সঙ্গে ট্যাক্সিতে বসেছিল। স্যার, এর হাতেও কেক। আমার ছেলে নয় সাহেব, আমি আপনাকে বলেছিলাম না আমার ছেলে বেঁচে আছে সাহেব। এরকম রোজ রোজ লাশ দেখিয়ে আমাকে মারবেন না সাহেব। এইরকম বাচ্চাদের লাশ দেখে দেখে আমি মরে যাব সাহেব, আমি মরে যাব। কিরণের ছেলে পবনের কোনো খবর পাওয়া যাচ্ছিল না। কোনোভাবে সেও এই ভয়ঙ্কর চক্রান্তের শিকার হয়ে যায়নি তো? আপাতত পুলিশ এই ভয়ঙ্কর জটিল সমস্যার একটা স্পষ্ট প্রমাণ খোঁজার চেষ্টা করছিল। দেশমুখ, এই শহরে একই রকম ঘটনা ঘটে চলেছে, প্রত্যেকবার একই প্যাটার্ন। একটা ইয়াং মেয়ে, বাচ্চা আর ট্যাক্সি। প্রথমে মেয়েটিকে রেপ করা হয়, পরে হত্যা করা হয়, আর বাচ্চাটাকে কোনো কিছু খাইয়ে মেরে ফেলা হয়। মনে হচ্ছে কেউ প্ল্যান করে এই কাজগুলো করছে। এই অপরাধের উদ্দেশ্যটা এখনো ঠিক বোঝা যাচ্ছে না। উদ্দেশ্য কিছু একটা তো আছেই, আমাদের তো আটকাতেই হবে। কিন্তু কিভাবে? একটাই উপায় আছে। আরে মিঠুনের সিনেমাটা সেদিন দেখলাম, জানিস ডায়লগটা কি ছিল জানিস? মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। কি বুঝলি? হ্যাঁ স্যার, চানা খাবে? দে না। নাও। এই নে স্যার, খুচরো দাও না। আরে পুরোটাই রাখ। আর হ্যাঁ, অ্যাক্টিং খুব ভালো করিস তুই। সিনেমায় অ্যাক্টিং করবি নাকি? সিনেমায়? হ্যাঁ। আমার একটা বন্ধু আছে না, সিনেমার প্রোডিউসার, ও একটা সিনেমা বানাচ্ছে। তোর বয়সী বাচ্চার দরকার আছে ওর, কিন্তু তোকে আমার একটা কাজ করে দিতে হবে। হ্যাঁ করবো স্যার। পাক্কা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই নে। 2000-এর নোট? হ্যাঁ, আরে এটা তো শুধু অ্যাডভান্স রে, কাজ হয়ে গেলে আরো অনেক টাকা পাবি। এ পল্টু, এদিকে। এই রে ধর।
আয় উঠে পড় গাড়িতে চটপট। মা 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 মা। কি হয়েছে বাবু, তুমি কাঁদছো কেন? আমি হারিয়ে গেছি। তোমার মা কোথায় আছেন? আচ্ছা, তুমি তোমার বাড়ির ঠিকানা নিশ্চয়ই জানো? হ্যাঁ, ওই সামনে মন্দিরের কাছে। আমি তোমাকে তোমার বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে আসবো। হ্যাঁ, চলো। কি নাম বাবু তোমার? দীপু। আচ্ছা, এটা বলো, তুমি হারিয়ে গেলে কি করে? আরে ম্যাডাম, আজকালকার বাবা মা না বাচ্চার উপরে নজরই দেয় না। বাই দ্য ওয়ে, আজকাল ট্যাক্সিতে ট্রাভেল করা খুব রিস্কি হয়ে গেছে না? কেন বলছেন ম্যাডাম? হ্যাঁ, এই তো মুম্বাই পুলিশ মেসেজ পাঠিয়েছে দেখছি যে সজাগ থাকুন, রাস্তায় কোনো নিখোঁজ বাচ্চা দেখতে পেলে তাড়াতাড়ি পুলিশকে ইনফর্ম করুন। আর লেখা আছে যে অটো বা ট্যাক্সিতে চড়বেন না। আরে বাবু, এই মন্দিরটাই না, দেখতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই আমার বাড়ি। দাঁড়াও দাঁড়াও। আরে বাবু শোন। চলুন ম্যাডাম, আপনাকে ছাড়ি এবার। হ্যালো, হ্যাঁ মা, আমি ট্যাক্সিতেই আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বাড়িতেই যাচ্ছি। 10 মিনিটের মধ্যে আমি পৌঁছে যাব বাড়ি, ঠিক আছে? হ্যাঁ। কি হয়েছে? ম্যাডাম, মনে হচ্ছে গ্যাস শেষ হয়ে গেছে। একটা কাজ করুন না, অন্য একটা ট্যাক্সি ধরে নিন। যদি এই মেয়েটা ওই ঘটনার কথা পুলিশকে বলে দিত, যদি তখন পুলিশ সেই ইনফরমেশনের সূত্র ধরে সেই শয়তানকে ধরতে পারত। সাধারণভাবে মানুষ পুলিশকে জরুরি ইনফরমেশন সময় থাকতে দিতে পারে না, নিজেদের সামাজিক আর মানবিক কর্তব্য পালন করতে চায় না। 2 সপ্তাহ পর্যন্ত মুম্বাই শান্তই ছিল, হয় অপরাধী শহর থেকে চলে গিয়েছিল, আর নয়তো পুলিশকে এত সক্রিয় দেখে চুপচাপ বসেছিল। স্যার, গন্ধটা তো অনেক দিন ধরেই আসছিল। আমার মনে হলো কোনো জীবজন্তু মারা গেছে স্যার, কিন্তু যখন আমি উপরে গিয়ে দেখি তো লাশটা একদম নষ্ট হয়ে গেছে। হ্যাঁ স্যার, এখানে তো কেউ আসে না, তাই কেউ লাশ দেখতে পায়নি হয়তো। এর গলার চিহ্নটা দেখছো? মনে হচ্ছে একেও গলা টিপে মারা হয়েছে। বডিটাকে খুব তাড়াতাড়ি পোস্টমর্টমে পাঠাও। স্যার, মেয়েটার মৃত্যু 1 মাস আগে হয়ে গেছে গলা টিপে, আর তার আগে ওকে ধর্ষণ করা হয়েছে। আর আগের 2টো ঘটনারও ডিএনএ রিপোর্ট এসে গেছে। ডিএনএ রিপোর্ট অনুযায়ী এই 3টে হত্যাই একসঙ্গে জড়িত, আর এই 3 জন মহিলার সঙ্গে রেপ একজনই করেছে। রিপোর্টে আর কিছু? হ্যাঁ স্যার, এবার যে বডিটা পাওয়া গেছে ফরেন্সিক থেকে বললো তার হাতে একটা নাম্বারও লেখা আছে, মোবাইল নাম্বার, কোনো এক উত্তম চন্দে। স্যার, আমাকে ডেকেছেন কেন? আমি কি করেছি? ঘোড়বন্দরের নির্জন একটা পোড়ো বাড়িতে একটি মেয়ের লাশ পাওয়া গেছে, আর ওই লাশটার হাতে তোমার মোবাইল নাম্বার পাওয়া গেছে। আমি কিচ্ছু জানি না স্যার। আমার প্রিন্টিং প্রেস আছে, অনেক কাস্টমার আছে, কারোর না কারোর ফোন সবসময় আসতে থাকে। ফোনে তো মুখ দেখা যায় না স্যার। বেশি চালাকি করো না, আমাদের পদ্ধতিতে জিজ্ঞেস করলে না সব পরিষ্কার হয়ে যাবে। দেশমুখ, একটা কাজ করো, একে নিয়ে এর সব কটা ক্লায়েন্টের কাছে যাও আর খোঁজ নাও যে 1 মাসের মধ্যে কোনো মেয়ে নিখোঁজ হয়েছে কি। ওকে স্যার। স্যার, উত্তম চন্দের ক্লায়েন্টের মধ্যে কেউ জানে না ওই মেয়েটির সম্বন্ধে। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। কি হয়েছে স্যার? মেয়েটির অফিসের ঠিকানা পাওয়া গেছে। স্যার, বিদ্যা পাঠক আমাদের অফিসের মার্কেটিং এক্সিকিউটিভ ছিল, আর ওই দিন ও ব্যাঙ্গালোরের জন্য বেরিয়েছিল। ব্যাঙ্গালোর কেন? ব্যাঙ্গালোরে আমাদের কোম্পানির একটা ব্রাঞ্চ আছে, কিন্তু তারপরে আর ওর কোনো খবর পাওয়া যায়নি। ওর বাবা মাও ভীষণ চিন্তিত, আর আমরাও পুলিশ স্টেশনে কমপ্লেন করেছিলাম স্যার। বিদ্যার পেরেন্টস কোথায় থাকে? স্যার, ও তো বিরাট থেকে আসতো। ওর হাতে এই নাম্বারটা পাওয়া গেছে।
স্যার বিদ্যার একটা অভ্যেস ছিল, যখনই কারোর সাথে কথা বলতো তার নাম্বারটা হাতে লিখে ফেলতো। আর স্যার হোয়াট হ্যাপেন? আপনি কে? স্যার ইনি আমাদের জিএম মিস্টার বিকাশ প্যাটেল। স্যার পুলিশ বিদ্যার লাশ খুঁজে পেয়েছে। হোয়াট? মাই গড, এই 6 মাস আগেই তো আমাদের অফিস জয়েন করেছিল। এইসব কি করে হলো? পুলিশ খোঁজ করছে। এনিওয়ে আমার একটু বেরোতে হবে, আমার একটা মিটিং আছে বড়িবালিতে। আর যদি আপনাদের আমার কোনো হেল্প লাগে আপনি আমার কার্ডটা রাখুন। প্লিজ কল মি এনি টাইম। আই এম রিয়েলি সরি, আই উইল হ্যাভ টু রাশ। ওকে? বিদ্যার প্যারেন্টস কোথায় থাকে বলতে পারবেন? হ্যাঁ, আমরা যখনই কোনো বাচ্চার লাশ পেয়েছি তারপরে প্রত্যেকবারই একটি মেয়ের লাশ পেয়েছি, কিন্তু এইবার লাশ পাওয়ার পর সেরকম কিছুই হচ্ছে না। কিন্তু স্যার এখনো পর্যন্ত আমরা পবনের সম্বন্ধে কিচ্ছু জানি না। আমাদের খুব তাড়াতাড়ি পবনের ব্যাপারে জানতে হবে। ও আবার এই ঘটনাক্রমে শিকার হয়ে যাবে না তো? স্যার 1 মাস ধরে খুঁজে বেড়াচ্ছি, 1 মাস ধরে। শেষবার আপনারা কখন ওকে দেখেছিলেন? ওই দিন যেদিন ব্যাঙ্গালোর যাচ্ছিল, ওর সঙ্গে ওর হবু বড়ও ছিল স্যার। কে হবু বর? অনুপম পাটিল স্যার। খুব খুব ভালো ছেলে ও, ইন্স্যুরেন্স এজেন্ট। 1 মাস আগে ওদের দুজনের এনগেজমেন্ট হয়েছিল স্যার। দুজনে খুব খুশি ছিল, ডিসেম্বরে ওদের বিয়ে ছিল স্যার। নিজের খেয়াল রাখবি। বাই বাই বাই। আপনি শিওরলি বলছেন ও অটোতেই গেছে? ট্যাক্সি ছিল না তো? আরে না স্যার, আমি তো অটোটা নিয়ে এসেছিলাম। এই অনুপম পাটিল কোথায় থাকে? স্যার 1 মাস ধরে খুঁজছি আমি ওকে। কোথায় কোথায় না ঘুরেছি আমি। এখানে লোকাল থানায় চক্কর কেটে কেটে পাগল হয়ে গেছি। বর্ষাই, বিরাট, মীরা রোড, মুম্বাই সেন্ট্রাল পর্যন্ত গিয়েছি। কবে থেকে জানো ওকে? স্যার আমরা একসঙ্গে কলেজে পড়তাম 5 বছর আগে। বিদ্যার সঙ্গে কারো কোনো ঝামেলা বা কোনো ঝগড়া? না স্যার, ওর সাথে কারোর কোনোভাবে ঝগড়া হতেই পারে না। কেউ যদি একটু উঁচু গলায় কথা বলতো তো ও ভয় পেয়ে যেত। কেউ যদি ওকে খারাপ কিছুও বলতো ও চুপ করে থাকতো। আমাকে এখানে কেন ডেকেছেন স্যার? যাতে তুমি সব কথা বলতে পারো যেটা অফিসে বলতে পারছিলে না। আসলে বিদ্যা আর বসের মধ্যে কোনো প্রবলেম চলছিল। কি প্রবলেম? বিদ্যা যেদিন ব্যাঙ্গালোরের জন্য যাচ্ছিল ওই দিন বস ওকে কেবিনে ডেকে ভীষণ বকাবকি করছিল। বসের সাথে ওর রিলেশন? বিদ্যা মার্কেটিং এ ছিল আর আমাদের অফিসের সমস্ত কাজ মার্কেটিং থেকেই হয়, তাই বসের সঙ্গে ওর কাজের জন্য ওঠা বসা চলতো। এই বিকাশ ঠিক কেমন লোক? এমনি তো ঠিক আছে, কিন্তু ও ভীষণ সিক্রেটিভ। বাকি ও নিজের সম্বন্ধে সবাইকে কিছু বলতো না। এখন বলবে? দেখুন আমার যা জানা ছিল আমি সব বলে দিয়েছি। ও শুধুমাত্র একজন এমপ্লয় ছিল এন্ড আই এম রিয়েলি স্যাড ওর এই খবরটা শুনে। এর থেকে বেশি আমি আর কিচ্ছু জানি না। তাহলে তো আপনাকে এই থানায় আরো 2 দিন থাকতে হবে। কি অপরাধে? যদি আপনি আমাদের সাথে কোঅপারেট না করেন তাহলে কিন্তু বাধ্য হয়ে আমাদের রিমান্ড নিতে হবে। দেখুন আমি আমার লয়ারের সঙ্গে কথা বলতে চাই। আর আপনি এটা কি করে বলতে পারেন? 20 বছর হয়ে গেছে আমার এই চাকরিতে। কিছু কিছু দৃষ্টি আমি একেবারে পড়তে পারি। আপনি কি বলবেন নাকি কোর্ট থেকে অর্ডার আনবো? দেখুন দেখুন আপনি ওই আমি আর বিদ্যা আই মিন আমাদের দুজনের মধ্যে কিছু একটা চলছিল। কি? আমরা একে অপরকে ভালোবাসতাম। ওর বিয়ে ঠিক হয়ে গেছিল আর আমরা ওর হবু বরের সঙ্গে কথা বলেছি। হ্যাঁ আমি জানি ওর একটা ফিয়ান্সে ছিল, কিন্তু ও এই সম্পর্কে খুশি ছিল না। ও একজন সাধারণ ইন্স্যুরেন্স এজেন্ট ছিল। ও খুব অ্যাম্বিশিয়াস ছিল, ও এগিয়ে যেতে চেয়েছিল আর স্মার্ট ছিল। যে কারণে আপনি ওকে ব্যবহার করলেন এবং পরে ফেলে দিলেন। দেখুন আমরা দুজন বিয়ে করতাম যেদিন ও ব্যাঙ্গালোরে যাচ্ছিল। আমার আরেকটু সময় চাই, মা বাবাকে সবটা বলতে হবে। গত 3 মাস ধরে তুমি আমার থেকে টাইম চাইছো। এনাফ ইজ এনাফ ম্যান। বিদ্যা আমি তোমাকে খুব ভালোবাসি, আর কতদিন তোমার থেকে দূরে থাকবো? স্যার আপনি বলুন, যে মেয়েটাকে আমি এত ভালোবাসতাম, বিয়ে করতে চাইতাম, সেই মেয়েটাকে আমি কেন মারতে যাব? কেন? দেখুন এবার আপনি যেতে পারেন, কিন্তু আমাদের পারমিশন ছাড়া আপনি মুম্বাইয়ের বাইরে যেতে পারবেন না। আসুন। এই লোকটার ব্যাকগ্রাউন্ড চেক করো। আমার এই লোকটাকে সন্দেহ হচ্ছে। তোমার ছেলের কোনো খবর নেই, পেলেই খবর পাঠিয়ে দেওয়া হবে। এখন তুমি যাও। স্যার এই লোকটার বেসিক ডিটেল পাওয়া গেছে। লোকটা বিবাহিত। এত চিন্তিত লাগছে কেন? বাড়িতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে এসছেন নাকি? আপনার স্ত্রীকে ডাকবো এখানে? দেখুন আমাদের ডিভোর্স হওয়ার আছে। আমার লয়ারের সঙ্গে কথা বলা হয়ে গেছে। নিজের অ্যাফেয়ারের ব্যাপারে তো নিজের স্ত্রীকে কিচ্ছু বলেননি, তাহলে ডিভোর্স কি করে নেবেন? বলেছিলাম। আপনি জানেন প্রবলেমটা কোথায়? এই বিদ্যা আমাকে 3 মাস ধরে বিয়ের জন্য ঘোরাচ্ছিল, যার জন্য আমি আমার 7 বছরের বিয়ে ভাঙতে রাজি হয়ে গেছিলাম।
কিন্তু ব্যাঙ্গালোর যাওয়ার আগে ও আমাকে বলেছিল আমাকে শুধু ব্যাঙ্গালোর থেকে ফিরে আসতে দাও, আর তারপর বিয়ে করবো আমরা। আমি অনুপমকে সবটা বলে দিয়েছি। তুমি শুধু একটু শান্ত হও সোনা, প্লিজ। বিকাশের চোখের জল আসল না নকল, বিকাশের কথা মন গড়া ছিল নাকি সত্যি ঘটনা ছিল, সেটা পুলিশের অনুসন্ধানেই প্রকাশ পেয়ে যাবে। কিন্তু এটা তো ঠিকই যে বিদ্যার মৃত্যুর কারণ মানসিক সম্পর্কের টানাপোড়েনেই ছিল। প্রেমের মতো এত সুন্দর একটা বিষয় যে মৃত্যুর মতো এত ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, তার উদাহরণ তো অপরাধের ইতিহাসে ভুরি ভুরি আছে। যদি পুলিশের সন্দেহ বিকাশের উপরই থাকে, তাহলে প্রশ্ন থেকেই যায় যে সম্পর্কের মধ্যে কোন দ্বন্দ্ব ছিল যা বিকাশকে বিদ্যাকে খুন করতে উস্কেছিল, অথবা সত্যিটা অন্য কোথাও অন্য কিছুই ছিল। স্যার, বিকাশ প্যাটেল এই লোকটাকে তো ঠিক মনে হচ্ছে না, কিন্তু এই কাণ্ড এই লোকটি করেনি। এই দেখো ডিএনএ রিপোর্ট। তুমি বিকাশ প্যাটেলের একটা কথা লক্ষ্য করেছো? কোন কথাটা স্যার? ও আমাকে বলেছিল যে বিদ্যা ওকে বলেছিল ব্যাঙ্গালোর থেকে ফিরেই বিদ্যা ওকে বিয়ে করবে। আমাকে শুধু ব্যাঙ্গালোর থেকে ফিরতে দাও, আর তারপর পাক্কা বিয়ে করবো আমরা। আরও এই কথাটা অন্য কাউকেও বলেছিল। হ্যাঁ স্যার, এমনিতেও ব্যাঙ্গালোর থেকে ফেরার পর ওর বিকাশকে বিয়ে করত। যদি কারো সব থেকে বেশি আঁতে লাগে সে এই ব্যক্তি। আর স্যার, ধনী বিকাশের সামনে ওর যোগ্যতাই বা কি? চলো গিয়ে ওকে জিজ্ঞাসা করি। না স্যার, এটা হতে পারে না। বিদ্যা আর ওর বস, না স্যার, এটা সম্ভব নয়। এমন কোনো সম্ভাবনা নেই। বিদ্যা আমাকে তো কিছু বলেনি। কিন্তু বিকাশ তো বলছে এই সম্পর্কটা নিয়ে ও তোমার সঙ্গে কথা বলেছে। স্যার, এই বিকাশ না কি যেন নাম বললেন, মিথ্যে বলছে। আমার বিদ্যা আমাকে ধোঁকা দিতে পারে না স্যার। সাহেব, আমি তোকে প্রথমেই বলেছিলাম মেয়েটা খুব চালাক, তোর কাছ থেকে পালিয়ে যাবে। স্যার, ও তো একজন সাধারণ ইন্স্যুরেন্স এজেন্ট, 15,000 টাকার বেশি মাসে কোনো আয় নেই। ফালতু পড়েছিল এই মেয়েটার পিছনে। শোন, বসের সাথে ওর আলাদা একটা সম্পর্ক ছিল। তুই চুপ করে থাক রাকেশ, সব মিথ্যে। তুই যা এখান থেকে। আমি ওকে অনেক বুঝিয়েছিলাম। এই অনুপমের থেকে তো কিছু পাওয়া গেল না। একটা কাজ করো, এর ডিএনএ টেস্ট করাও, আর আমাদের একজনকে সিভিল ড্রেসে এখানে রাখো। ওকে স্যার। স্যার, এ তো ট্যাক্সি ড্রাইভার। ধরে নিয়ে এসে ওকে। ওকে স্যার। ধরো একে। আমি ওদিকে যাচ্ছি স্যার। সত্যি সত্যি বলবি নাকি? স্যার, আমি সত্যি কথা বলছি। বিদ্যাকে আমি একদমই চিনি না, আমার কোনো সম্পর্ক নেই ওর সাথে। তাহলে ওই বাড়িতে এত বড়বড় করছিলি কেন? স্যার, আমি অনুপমকে নিজের ভাইয়ের মতন মনে করি, তাই বলছিলাম। এই ছেলেটা অনুপম খালি ওই মেয়েটার পিছনেই পড়ে থাকতো, কিন্তু মেয়েটা ভীষণই ধুরন্ধর, বড় বড় স্বপ্ন দেখতো সব সময়। ও অনেকবারই আমার ট্যাক্সিটা নিয়ে গেছে ওকে ঘোরাবার জন্য। হ্যাঁ, হ্যালো। কি? কন্ট্রোল রুমকে অ্যালার্ট করো আর ওকে ধরো। স্যার, অনুপমের এলাকার পাহারাদারের কল। অনুপম ওখান থেকে এক্ষুনি বেরোচ্ছে। আর স্যার, ওর সাথে কিছু ব্যাগ ট্যাগও ছিল। বিদ্যার ব্যাঙ্গালোর যাওয়ার কিছুদিন আগে আমি জানতে পেরেছিলাম কি চলছে ওর আর ওই শয়তান বিকাশের মধ্যে। কিভাবে? ফোনই তুলছিল না আমার। একদিন সন্ধ্যেবেলায় ও আর বিকাশ গাড়ি থেকে নেমে রাস্তার পাশে দাঁড়িয়েছিল। যখন আমি দেখলাম তো আমার মাথায় রক্ত উঠে গেল। আমি বিদ্যাকে সোজাসুজি জিজ্ঞেস করলাম, কি চলছে এসব? কে ওই লোকটা? ও অনু, আমি তোমাকে বলতেই যাচ্ছিলাম কি যে আমাদের এই এনগেজমেন্ট, বিয়ে, এটা হতে পারে না। জাস্ট আগের মতো
ফ্রেন্ডশিপ। তোর মাথা ঠিক আছে তো? হাত ছাড়ো আমার। আমি লাইফে কিছু করতে চাই, অনেক টাকা রোজগার করতে হবে আমাকে। আমি তোমার এই কুড়ে ঘরে থেকে আমার জীবনটা নষ্ট করতে পারবো না। তাহলে কেন করেছিলে এনগেজমেন্ট? আমি কিন্তু তোকে ছাড়বো না, আর তোকেও না, মাথায় রাখবি। তারপর একদিন বিদ্যা ব্যাঙ্গালোরের জন্য রওনা হয়ে গেল। সরি বলতে এসেছি তোকে। আমার তোমার সরি শোনার কোনো দরকার নেই, তুমি যাও এখান থেকে। দেখ, আমার তোর প্রপোজালটা পছন্দ হয়েছে, আমরা বন্ধুই থাকবো, তুই চলে যা ওর সঙ্গে। আসি মা, হ্যাঁ বাই। সাবধানে যাস কিন্তু। হ্যাঁ, বিদ্যার সুবিধাই হলো, আমি জানতাম বিদ্যা রেলওয়ে স্টেশন অফিস হয়েই যাবে। বাই অনু। বাই বাই বাই। আমি রাকেশের ট্যাক্সিটা চেয়ে নিয়েছিলাম, আর বিদ্যার অফিস ছুটে হওয়ার 5 মিনিট আগেই ওর অফিসের সামনেই ট্যাক্সিটা দাঁড় করিয়েছিলাম। ট্যাক্সি মুম্বাই। বিদ্যা বসে যা, আমি তোকে ছেড়ে দিচ্ছি। তুমি কেন এসেছো এখানে? তুই ব্যাঙ্গালোর যাওয়ার আগে শেষবারের মতো তোকে স্টেশনে ছেড়ে দিতে চাই। চলো। ট্যাক্সি রেলওয়ে স্টেশনের দিকে চলতে শুরু করলো। তারপর একটু গিয়েই আমি রাস্তাটা বদলে ফেললাম। অনুপম, তুমি কোথায় নিয়ে যাচ্ছ? গাড়ি থামাও অনুপম, গাড়িটা থামাও। সারা শরীর আমার ঘেন্নায় জ্বালা করছিল। বিদ্যাও আন্দাজ করতে পেরেছিল সেটা। এটা আমাকে কোথায় নিয়ে এসেছো? আমার তোর সঙ্গে কিছু জরুরি কথা আছে। আমার তোমার সঙ্গে কোনো কথা নেই, আমি স্টেশনে যেতে চাই। আমি নিয়ে যাব বলছি তো তোকে, আমার কথাগুলো মন দিয়ে শোন তো আগে। আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই। আমার কথাটা শোন তুই। গলা টিপে মারলাম আমি ওকে, আর তার আগে ওর ইজ্জত লুটে নিলাম আমি। উপরে উঠতে চেয়েছিলিস না? আয়, আমি উপরে পৌঁছে দিই তোকে, মুক্তি দেব তোকে। ওকে মেরেও মন আমার শান্ত হয়নি। যখন আমি কোনো মেয়েকে দেখতাম না স্যার, মনটা আমার পাগল হয়ে যেত, মাথা গরম হয়ে উঠতো আমার। ঘেন্না জন্মে গেছিল মেয়ে জাতটার উপর। তারপর আমি ঠিক করে নিলাম, শান্তি পাওয়ার একটাই উপায়, শুধু একটাই রাস্তা। সেই জন্য আমি একটা প্ল্যান করলাম। রাস্তায় কোনো গরিব বাচ্চা ছেলে পেলে আমি তাকে টাকার লোভ দেখিয়ে, অ্যাক্টিংয়ের লোক দেখিয়ে আমার গাড়িতে তুলে নিতাম। তাকে ভালো ভালো দামি পোশাক পরিয়ে কি করতে হবে, কিভাবে করতে হবে সেগুলো শিখিয়ে দিতাম। আর তারপর কোথাও কোনো রাস্তায় কোনো মহিলার সামনে এই ছেলেটাই হারিয়ে যাওয়ার অভিনয় করত। আর আমি ঠিক সময় মতো রাকেশের ট্যাক্সি নিয়ে সামনে পৌঁছে যেতাম। সাহায্য করার অভিনয় করে দুজনকে ট্যাক্সিতে বসিয়ে নিতাম, আর মেয়েটার রেপ আর মার্ডার করে বাচ্চাটাকে বিষাক্ত কেক খেতে দিতাম, আর দুজনকেই মেরে দিতাম। আমি খবরের কাগজে পড়েছিলাম পুলিশ কয়েকটা লাশ পেয়েছে, আপনাদের অ্যালার্ট মেসেজও দেখেছি। তারপর আমি থেমে গেলাম আমি। 3 জন মেয়ে আর 2টো বাচ্চা, আর কেউ ছিল কিনা সত্যি করে বল। হ্যাঁ ছিল না, একজনকে তো আমি নদীর খাড়িতে ফেলে এসেছি, তাকে তো খুঁজেও পাবেন না। একটা বড় পাথর বেঁধে দিয়েছি ওর বুকে। আর বাচ্চা? এই যে পাশে জঙ্গলটা আছে তার পেছনে। আরে কি করছেন সাহেব, রোজ রোজ কোথায় নিয়ে যাচ্ছেন? আমি বললাম তো আমার পবন বেঁচে আছে, ওর কিচ্ছু হয়নি। কাল রাতেও আমার স্বপ্নে এসেছিল আর বলছিল, মা আমি আসছি মা। আরে আপনি এরকম করবেন না, একটু শান্ত হন। শুনছেন? উঠুন আপনি, উঠুন দেখি, এরকম করবেন না। ঘৃণার কোনো চিকিৎসা হয় না,
যা মানুষের সংবেদনশীলতা আর তার নীতিবোধকে শেষ করে দেয়। অনুপমের বিরুদ্ধে আইপিসির বিভিন্ন ধারা অনুযায়ী অপহরণ, শ্লীলতাহানি আর হত্যার জন্য মীরা রোডের সদর আদালতে কেস দায়ের হয়েছে। প্রসিকিউশন মাননীয় আদালতের কাছে অনুপমকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য অনুরোধ করেছেন। বাচ্চাদের জীবনকে অপরাধের মাধ্যম বানানো হয়েছে, নির্দোষ মেয়েদের ইজ্জত আর জীবন নেওয়া হয়েছে। যদি খুব ভালো করে দেখা যায় তাহলে এর আসল কারণ সতর্কতার অভাব ছিল। কেউ সত্যিই বলেছে ইটার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইজ অফ লিবার্টি, অর্থাৎ নিরন্তর সতর্কতাই স্বাধীনতার সঠিক মূল্যায়ন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আরও একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।